আজকে আমরা ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব। আমরা সহজে ব্যঞ্জন সন্ধি কিভাবে করতে পারি তার সূত্র অনুযায়ী আলোচনা করব। প্রথমত আমরা জানি ব্যঞ্জন সন্ধি কাকে বলে। মনে রাখবে, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ বা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জন সন্ধি কিভাবে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। এবার ব্যঞ্জন সন্ধি করতে গেলে কতগুলো সূত্রের সাহায্যে সহজে করা যায়। সে সূত্রটা কি প্রথমে আমরা মনে রাখি। স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ জানতে হবে। স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ কোনগুলিকে বলে? ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ বলে। ক থেকে ম পর্যন্ত মনে রাখবে। ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ স্পর্শবর্ণ আমরা লিখলাম, যেমন এগুলি কেন স্পর্শবর্ণ বলে বর্গীয় বর্ণ বলে এটা আগে জানতে হবে। স্পর্শবর্ণ এই কারণে বলা হয়, এই বর্ণগুলি উচ্চারণ করতে আমাদের বাকযন্ত্রের কোনো না কোনো অঙ্গ স্পর্শ করে, হয় কণ্ঠ, নয় তালু, নয় মূর্ধন্য, নতুবা দন্ত স্পর্শ করে, নতুবা উষ্ঠ স্পর্শ করে। দেখো, যেমন এই যে প্রথম যে লাইনটা ক বর্গ বলা হয়, ক, খ, গ, ঘ, ও, অর্থাৎ কণ্ঠবর্ণ। এই বর্ণগুলি উচ্চারণ করতে আমাদের কণ্ঠের সাহায্য লাগে, সেই জন্য এটাকে কণ্ঠবর্ণ বলা হয়। তারপর চ বর্গ বা তালব্য বর্ণ বলা হয়। চ বর্গ মানে 5টা, চ, ছ, জ, জ, নিয়। আবার তালব্য বর্ণ বললেও এই 5টাই, চ, ছ, জ, ঝ, নিয়। এগুলি তালু স্পর্শ করে আমাদের। তারপর মূর্ধন্য বর্ণ অর্থাৎ মাঝখানে আছে এটা, বা ট বর্গ বলা হয়। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তারপর দন্ত বর্ণ বা ত বর্গ বলা হয়। ত, থ, দ, ধ, দন্তন্য। মনে রাখবে। তারপর এগুলি এই যে ত বর্গ বা দন্ত বর্ণ, এগুলি উচ্চারণ করতে আমাদের দাঁতের সাহায্য লাগে, সেই জন্য দন্ত বর্ণ বলা হয়। উষ্ঠ বর্ণ, উষ্ঠ মানে হলো ঠোঁট। এগুলি আমাদের যখন দুইটা উপরে নিচে ঠোঁট যখন একসাথে হয় তখন এগুলি উচ্চারণ করা যায়। উচ্চারণ করার সময় এগুলি আমাদের ঠোঁট স্পর্শ হয়। যেমন প, ফ, ব, ভ, ম, এগুলিকে উষ্ঠ বর্ণ বলো। তাহলে আমরা জানলাম এই ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ বলে। এবার এই যে বর্গীয় বর্ণ, এই লাইনটা প্রথম ক, চ, ট, ত, প, এই লাইনটাকে বলা হয় প্রথম বর্গ। খ, ছ, ঠ, থ, প, এটা হলো দ্বিতীয় বর্গ। একই রকমভাবে এই লাইনটা হবে তৃতীয় বর্গ, এই লাইনটা হবে চতুর্থ বর্গ, এই লাইনটা হবে পঞ্চম বর্গ। যেটুকু জানলাম, প্রথম বর্গ কোনটা, দ্বিতীয় বর্গ কোনটা, তৃতীয় বর্গ কোন লাইনটা, চতুর্থ বর্গ কোন লাইনটাকে বলা হয়, পঞ্চম বর্গ বলা হয় কোন লাইনটাকে, সেটা জানলাম। এছাড়া মনে রাখতে হবে অন্তস্থ জ, র, ল, ব, হ, অন্তস্থ বর্ণের মধ্যে পড়ে অন্তস্থ জ, র, ল, ব। এই প্রথমত এই 4টা লিখতে হবে। এরপর আমরা সূত্র অনুযায়ী করব। কিভাবে করব দেখো, প্রথম সূত্রটা আমি লিখছি। দেখো, মনে রাখবে, প্রথম সূত্র অনুযায়ী আমি করছি। দেখো, প্রথম সূত্রটা হলো, দেখো, সূত্র 1 মনে রাখতে হবে। প্রথম বর্গের পর, আমি শর্টকাট লিখছি, প্রথম বর্গের প্রথম বর্গের পর প্রথম বর্গ, তৃতীয় বর্গ, চতুর্থ বর্গ, পঞ্চম বর্গ। আমি শর্টকাট ভাবে লিখি 3, 4, 5। তৃতীয় বর্গ মানে 3 নাম্বার 3, চতুর্থ বর্গ মানে 4, পঞ্চম বর্গ 5। জ, র, ল, জ, র, ল, ব, হ,
আ বা স্বরবর্ণ দন্তস্ব বসন্ত দন্তস্ব স্বরবর্ণগুলি থাকলে প্রথম বর্গের স্থানে প্রথম বর্গের স্থানে তৃতীয় বর্গ হবে। প্রথম বর্গের স্থানে তৃতীয় বর্গ হবে, মনে রাখবে। তৃতীয় বর্গ হবে। রুলগুলো মনে রাখো, রুল মনে রাখলে সহজেই করা যায়। কি বলা হয়েছে? প্রথম বর্গের পর যদি প্রথম বর্গ বলতে আমরা যে প্রথম বর্গটা যে চারটার মধ্যে দেখিয়েছি, ক, চ, ট, ত, প, প্রথম বর্গের পর অর্থাৎ ক, চ, ট, ত, প, প্রথম বর্গের পর তৃতীয় বর্গ থাকতে পারে। 3 বলতে এখানে তৃতীয় বর্গ, 4 বলতে এখানে চতুর্থ বর্গ, 5 বলতে এখানে পঞ্চম বর্গ। এছাড়া জ থাকতে পারে, র থাকতে পারে, ল থাকতে পারে, ব থাকতে পারে, হ থাকতে পারে, বা স্বরবর্ণ যে কোনো একটা স্বরবর্ণ, যে কোনো স্বরবর্ণগুলি যেটাই হোক একটা থাকলেই প্রথম বর্গের স্থানে তৃতীয় বর্গ হবে। যেমন আমি দেখাচ্ছি, দেখো, যেমন বাক যোগ ধারা, বাক যোগ ধারা। এবার মনে রাখবে এখানে হসন্ত দেওয়া হলো কেন? ব্যঞ্জন সন্ধিতে অবশ্যই হসন্ত হবে। কোথায় কোথায় হসন্ত হবে? আমরা হসন্ত দিই মানে কোনো বর্ণের পর যখন স্বরধ্বনির উচ্চারণ হয় না, কোনো বর্ণের পর যখন স্বরধ্বনির উচ্চারণ হয় না, তখন সেখানে হসন্ত দিতে হয়। যেমন দেখো, স্বরবর্ণের ক্ষেত্রে, স্বরসন্ধির ক্ষেত্রে কোনো হসন্তের প্রয়োজন নেই, বিসর্গ সন্ধির ক্ষেত্রেও এখানে হসন্তের কোনো ব্যাপার আসে না। কিন্তু ব্যঞ্জন সন্ধিতে অবশ্যই মনে রাখতে হবে, যখন বর্ণটা উচ্চারণের ক্ষেত্রে দেখো, এই যেমন আমি যদি শুধু ক উচ্চারণ করি, কি লিখি? ক, অ আসে, কর পরে স্বরধ্বনি সাউন্ড আসে। কিন্তু যখন বাক বলবো, বাক, ব আকার ক, বর পরে আ এসেছে, কিন্তু কর পরে আলাদা যদি ক উচ্চারণ করি তখন অ আসবে, কিন্তু এখানে বাক পরে কোনো স্বরধ্বনি সাউন্ড আসে না, সেই জন্য কর পরে কোনো হসন্ত হবে না। বাক যুগ ধারা। তাহলে মনে রুল অনুযায়ী আমার কি আসে? কর পরে ধ আছে, ধ মানে হলো চতুর্থ বর্গ। তোমরা চারটার মধ্যে দেখে নেবে, কর পরে ধ আছে, ধটা কোন কোন বর্গের মধ্যে পড়ে? চতুর্থ বর্গ। তাহলে বলা হয়েছে প্রথম বর্গের পরে যদি তৃতীয় থাকতে পারে, চতুর্থ থাকতে পারে, পঞ্চম থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, বা জ থাকতে পারে, র থাকতে পারে, ল থাকতে পারে, ব থাকতে পারে, হ থাকতে পারে, বা যে কোনো একটা স্বরবর্ণ থাকতে পারে, তাহলে প্রথম বর্গের স্থানে তৃতীয় বর্গ হয়ে যাবে। তাহলে ক এর তৃতীয় বর্গ কি? গ। তাহলে আমি বাকি সবগুলি ঠিক থাকবে। মনে রাখবে, সন্ধিতে রুলের বাহিরে কোনো বর্ণ নতুন আসতেও পারে না, কোনো বর্ণ বাদ দেওয়া যায় না। রুলে যাই বলা থাকে, রুল যেভাবে বলা থাকে সেইভাবেই সন্ধি নির্ণয় করতে হবে। তাহলে কর পরে ধ আছে, তাহলে ক এর স্থানে কি লিখতে হবে? ক এর তৃতীয় বর্গ গ। তাহলে বাকি সবগুলি ঠিক। ও আকার গ, বাক ধারা লিখেছি। তাহলে এবার দেখো, যেমন নিচ, নিচ দন্ত ন রস্যিকার চ, দেখো নিচ দন্ত ন রস্যিকার চ, নিচ যোগ অন্ত কি হবে? আমার রুল অনুযায়ী বুঝি। চ, চ মানে হলো প্রথম বর্গ, তারপরে অ আছে, অ মানে হলো স্বরবর্ণ। চ এর পরে যদি, প্রথম বর্গের পরে যদি স্বরবর্ণ থাকে, তাহলে প্রথম বর্গের চ এর স্থানে তৃতীয় বর্গ হবে। চ এর তৃতীয় বর্গ কি? তোমরা সূত্রতে দেখানো, চ এর তৃতীয় বর্গ হলো বর্গীয় জ। তাহলে চ এর স্থানে কি হবে? বর্গীয় জ। বাকি সবগুলি ঠিক থাকবে। নিজন্ত দন্তন রস্যিকা বর্গীয় জ, দন্তন ত সংযুক্ত। তাহলে আমরা ফার্স্ট সূত্রটা জানলাম। মনে রাখো, আমি আবারও বলছি, প্রথম বর্গের পর তৃতীয় বর্গ, চতুর্থ বর্গ, পঞ্চম বর্গ,
কিংবা জ র ল ব হ বা স্বরবর্ণগুলি থাকলে প্রথম বর্গের স্থানে তৃতীয় বর্গ হবে। এবার দেখো, এবার দ্বিতীয় রুল, রুল 2, সূত্র 2। দেখো, মনে রাখতে হবে স্বরবর্ণের পরে ছ থাকলে, স্বরবর্ণের পরে ছ থাকলে অর্থাৎ স্বরবর্ণের পরে স্বরবর্ণ প্লাস চ, স্বরবর্ণের পরে প্লাস চ, স্বরবর্ণের পরে চ থাকলে মনে রাখতে হবে স্বরবর্ণের পরে ছ থাকলে, চ না, স্বরবর্ণের পরে ছ থাকলে কি হবে? চ হবে। স্বরবর্ণের পরে ছ থাকলে চ হবে। আর উভয় মিলে অর্থাৎ চ ছ মিলে উভয়ে মিলে চ ছ হবে। আমি আবারও বলি, মনে রাখবে স্বরবর্ণের পরে ছ থাকলে, চ না কিন্তু, স্বরবর্ণের পরে যদি ছ থাকে তাহলে কি হবে? সন্ধিতে চ হবে এবং চ আর ছ মিলে উভয় মিলে চ ছ হবে। কিরকম দেখো, যেমন আমি বিচ্ছেদ, বি যোগ ছেদ, কি হবে? বি যোগ ছেদ। দেখো এখানে স্বরবর্ণ কি আছে? বি উচ্চারণে কি আসছে? রস্যি। আর এখানে কি আছে? ছ। তাহলে বি এর পরে কি আছে? আমরা বয়ের পরে রস্যি উচ্চারণ হচ্ছে, বি যোগ ছেদ। ছেদের কি? ছয় আগে উচ্চারণ হচ্ছে ছ, তারপরে তাহলে রস্যি আর ছ মিলে কি হবে? চ হবে। দেখো তাহলে কি হবে? রস্যি আর ছ মিলে চ হচ্ছে, উভয় মিলে চ চ হবে। দেখো বয় রস্যিকা চ, আগে ছ, একা দ। তাহলে বুঝছি স্বরবর্ণের পরে ছ থাকলে কি হবে? চ হবে, আর উভয় মিলে চ ছ হবে। যেমন দেখো, আ যোগ ছাদন, আ যোগ ছাদন, আ মানে স্বরবর্ণ, তারপরে কি আছে? ছ আছে, তাহলে কি হবে? চ হবে। চ হলে তাহলে আচ্ছাদন, আ চ, ছয় আকা দ দন্ত। দ্বিতীয় সূত্র বুঝলাম। এবার মনে রাখো তধর নিয়ম। তধর নিয়ম কিভাবে হবে? দেখো সবাই মনোযোগ সহকারে শোনো। তদর পরে যদি চ ছ থাকে, ত কমা দ, তদর পরে পরে আমি প্লাস দিয়ে লিখেছি, তদর পরে যদি চ ছ থাকে, মনে রাখতে হবে তদর পরে কি থাকে? চ ছ থাকে, তদ স্থানে ত দর স্থানে, ত এবং দর স্থানে কি হবে? চ হবে। অর্থাৎ তাহলে কি বুঝলাম? তদর পরে যদি চ ছ থাকে, তদ স্থানে কি হবে? চ, ত এর পরিবর্তে চ হবে, দ এর পরিবর্তে চ হবে। যেমন এক্সাম্পল করি আমি, তাহলে তোমরা বুঝতে পারবে। তদর পরে যদি কি থাকে? চ থাকে, তদ স্থানে কি হবে? চ হবে। দেখো যেমন যেমন দেখো চলত, চল খণ্ডত, চলত যোগ চিত্ত, তাহলে কি আছে এখানে? খণ্ডত। মনে রাখতে হবে ত মানে হলো খণ্ডত। খণ্ডত দেখো, ত এখানে ইজিক্যাল টু খণ্ডত লিখে রাখো, তাহলে বুঝতে পারবে এখানে খণ্ডত, হসন্তবিহীন ত হলো খণ্ডত। খণ্ডত মানে হলো হসন্তবিহীন ত, তাহলে খণ্ডতর পরে চ আছে, তাহলে এই খণ্ডত মানে তো ত এর এখানে কি বসবে? চ বসবে, তাহলে উভয় মিলে চ চ হয়ে যাবে। দেখো চলো চয়
চয় সংযুক্ত রস্যিকার তলফলক। দেখো সন্ধিতে কোনো বর্ণ রুলের বাহিরে আনাও যাবে না, রুলের বাহিরে কোনো বর্ণ বাদ দেওয়া যাবে না। যেমন চলত, তাহলে এখানে ত আছে, তর পরে চ আছে, আমার রুলে বলা হয়েছে তদর পরে যদি চ ছ থাকে তদ স্থানে চ হবে, তাহলে তয়ের পরিবর্তে চ বসালাম, আর এই চ নিচের চটা, অর্থাৎ বুঝতে পারলাম। এবার যদি আসে উৎ, মনে করো উৎ যোগ ছেদ, উৎ যোগ ছেদ, তাহলে কি হবে? উৎ মানে এখানে খণ্ডতর, খণ্ডতর পরে ছ আছে, তাহলে তয়ের স্থানে কি হবে? চ ইজিক্যাল টু কি হবে? উচ্ছেদ চ, ছয় একা 10। তৃতীয় নাম্বার সূত্র দেখো, তৃতীয় গেল। চতুর্থ নাম্বার সূত্র দেখো, তদর পরে যদি জ ঝ থাকে, বর্গীয় জ ঝ থাকে, মনে রাখতে হবে তদয়ের জায়গায় বর্গীয় জ হবে, এটা উচ্চারণ করবে কি? বর্গীয় জ। তদর পরে যদি বর্গীয় জ ঝ থাকে, তাহলে তদ স্থানে কি হবে? বর্গীয় জ হবে। যেমন লেখো উৎ, উৎ যোগ জল, তাহলে দেখো তর পরে বর্গীয় জ আছে, তাহলে তর পরিবর্তে কি বসবে? বর্গীয় জ, তাহলে এই বর্গীয় জ ডাবল হয়ে যাবে, উজ্জ্বল। উজ্জ্বল, বুঝতে পারলাম? দ দিয়ে দিচ্ছি একটা, তদ, তদ যোগ জন্য কি হবে? তদ যোগ জন্য। এখানে কেন এখানে হসন্ত দিয়েছি কেন? দেখো আমি দ যখন আলাদা উচ্চারণ করি, দ অ সাউন্ড আসে, স্বরধ্বনি আসে, কিন্তু যখন তদ বলি, তদ বলার পর দয়ের পরে কোনো স্বরধ্বনির সাউন্ড আসে না, সেই জন্য এখানে হসন্ত দিতে হচ্ছে। তাহলে তদ, দয়ের পরে বর্গীয় জ আছে, দয়ের স্থানে কি হবে? বর্গীয় জ। দয়ের স্থানে কি হবে? বর্গীয় জ ইজিক্যাল টু কি হবে? তদ জন্য ত বর্গীয় জ, বর্গীয় জ সংযুক্ত দন্তন্য জপলা। বুঝতে পারলাম সবাই? তারপরে রুলসটা দেখো, দেখো তদর পরে যদি ল থাকে, মনে রাখতে হবে তদর পরে যদি কি থাকে? ল থাকে, তদ স্থানে হবে ল। তদর পরে যদি ল থাকে, তদ স্থানে কি হবে? ল হবে। যেমন উৎ, দেখো উৎ যোগ লাস, উৎ, উৎ মানে এখানে খণ্ডত মানে ত, তো তর পরে ল আছে, তাহলে তয়ের পরিবর্তে কি হবে? ল হবে, তাহলে দুইটা ল মিলে গেলে ল ল লয় সংযুক্ত হবে। উৎ যোগ লাস, উল্লাস। বুঝতে পারলাম? উৎ যোগ লাস, উল্লাস। যেমন উল্লেখ, উৎ, উৎ যোগ লেখ, উৎ যোগ লেখ, কি লেখবো? তয়ের পরিবর্তে ল, তাহলে উল্লেখ। খ, বুঝতে পারলাম সবাই? এরপরে মনে রাখো তো দয়ের পরে যদি তালব্যস্য থাকে, তদর পরে যদি তালব্যস্য থাকে, মনে রাখতে হবে তদ প্লাস তালব্যস্য লিখেছি আমি, তদর পরে যদি তালব্যস্য থাকে, তদ স্থানে হবে চ, তালব্যস্য স্থানে হবে ছ, উভয় মিলে হবে চ ছ। তদর পরে যদি তালব্যস্য থাকে, তদ স্থানে চ হবে, এবং তালব্যস্য স্থানে ছ হবে, মনে রাখবে।
হবে উভয়ে উভয়ে মিলে চ ছ হবে। কিভাবে দেখো, বলছি তদর পরে যদি তালব্যস্য থাকে, তদর পরে কি থাকলে তালব্যস্য থাকলে তদর স্থানে কি হবে চ, ত দয়ের স্থানে হবে চ এবং তালব্যস্য স্থানে হবে ছ, উভয় মিলে কি হবে চ ছ। কিভাবে দেখো, উৎ যোগ শ্বাস তালব্যস্য বয়সংযুক্ত আকার দন্তস্য উচ্ছ্বাস, তাহলে তর পরে কি আছে তালব্যস্য, তো তয়ের স্থানে কি হবে চ, তালব্যস্য স্থানে কি হবে ছ, উভয় মিলে কি হবে চ চ। দেখো উচ্ছ্বাস রস্য চ ছয় সংযুক্ত বয়সংযুক্ত আকার দন্তস্য উচ্ছ্বাস, রস্য চ ছয় বয়সংযুক্ত আকার দন্তস্য উচ্ছ্বাস, উচ্চুক শ্বাস উচ্ছ্বাস। তারপর দেখো যেমন উৎ যুগ মনে করো, যেমন চলত যুগ শক্তি, চলত দেখো চলত চলত যুগ শক্তি, চলত যুগ শক্তি, তাহলে তর পরে কি আছে তালব্যস্য আছে, তাহলে তয়ের স্থানে কি হবে চ, তালব্যস্য স্থানে কি হবে ছ, উভয় মিলে চ ছ। চল দেখো চ ল চ ছয় সংযুক্ত কয়ত সংযুক্ত রসিকা চলত শক্তি। বুঝতে পারলাম? তারপরে রুলস দেখো, এগুলি হচ্ছে সব তদর নিয়ম। দেখো এরপরে তদর পরে যদি হ থাকে, মনে রাখতে হবে তদর পরে যদি হ থাকে থাকে তদর পরে যদি হ থাকে তদস্থানে তদস্থানে যে কোনো তদস্থানে কি হবে, তদর পরে যদি হ থাকে তদস্থানে হবে হলো দ, তদস্থানে কি হবে দ এবং হ স্থানে হবে ধ এবং আর ধ, আর উভয়ে মিলে দ ধয় সংযুক্ত হবে। বুঝতে পারলাম সবাই? তদর পরে যদি হ থাকে, তদর পরে কি থাকে হ থাকে, তদ স্থানে হবে দ এবং হ স্থানে হবে ধ, আর উভয় মিলে হবে দ ধ। কিভাবে দেখো, তাহলে আবার বলি তদর পরে যদি হ থাকে তদ স্থানে কি হবে দ, তর পরিবর্তে দ হবে, দ থাকলে দর পরিবর্তেই তই হবে, আর হর পরিবর্তে কি হবে দ হবে, আর উভয় মিলে কি হবে দ ধ। যেমন দেখো উৎ উৎ যোগ হার, উৎ যোগ হার, তাহলে তর পরে কি আছে হ আছে, তো আমি ত স্থানে দ আর হ স্থানে ধ, উভয় মিলে দ ধ, অর্থাৎ উদ্ধার রস্যু দ ধয় সংযুক্ত আকার অন্তস্থ উদ্ধার। বুঝতে পারলাম? এবার যদি আসে পদ্ধতি, পদ যোগ হতি, দেখো কিভাবে লেখে পদ, পদ লিখেছি দয়ের নিচে কি হবে হসন্ত। বুঝেছো কেন হসন্ত? আমি বারবার বলেছি যে বর্ণের পর স্বরধ্বনির সাউন্ড আসে না, সেখানে অবশ্যই হসন্ত দিতে হবে। তাহলে এখানে পদ হসন্ত দিয়েছে, পদ যোগ হতি কি হবে দ স্থানে দই হবে, তাহলে দ স্থানে কি হবে দয় হবে, হ স্থানে হবে দ, উভয় মিলে দ দ পদ্ধতি, দ ধ তৈরস্বীকার পদ্ধতি। তারপরে দেখো নতুন তদর নিয়মগুলি ও কমপ্লিট। এরপরে দেখো ও আরেকটা বাকি রয়েছে, তদর পরে যদি টঠ থাকে মনে রাখতে হবে। দেখো তদর পরে যদি ট অথবা ঠ থাকে তদস্থানে ত দর স্থানে
কি হবে ট হবে তদর পরে কি থাকলে ট ঠ থাকলে তদ স্থানে কি হবে ট হবে যেমন যেমন লেখো তদ যোগ টিকা তদ ত দহ সন্ত তদ যোগ টিকা তাহলে কি হবে দ স্থানে কি হবে ট তাহলে উভয় মিলে কি হবে ট ঠ হবে তট্টিকা ত ট ট সংযুক্ত দীর্ঘিকা ক আকার তো মনে রাখবে তদর পরে যদি ট ঠ থাকে তদ স্থানে কি হবে ট হবে আবার তদর নিয়ম আরেকটা রয়েছে বাকি সেটাও বলি দেখো তদর পরে যদি ড ঢ থাকে মনে রাখতে হবে তদর পরে কি থাকে ড ঢ থাকে ড ঢ থাকে তাহলে তদ স্থানে হবে তদর পরে যদি ড ঢ থাকে ত ধর স্থানে তদ স্থানে ঢ হবে তদ স্থানে ঢ হবে ঢ ড হবে দেখো ড হবে যেমন উত যোগ ডিম উত যোগ ডিম তাহলে কি হবে তর পরে ড আছে তাহলে ত স্থানে ড তাহলে ডটা ডাবল হয়ে যাবে উদ্ডিম রস্য ডয় ডয় দীর্ঘিকা দন্তন তাহলে তদর নিয়ম আমরা জানলাম তদর পরে চ ছ থাকলে তদ স্থানে চ হয় তদর পরে জ জ থাকলে তদ স্থানে জ হয় তদর পরে ল থাকলে তদ স্থানে ল হয় তদর পরে যদি তালব্যস্য থাকে মনে রাখতে হবে ত দয়ের জায়গা চ তালব্যস্যর জায়গার ছ উভয় মিলে চ ছ তারপরে তদর পরে যদি হ থাকে তদ স্থানে দ হ স্থানে ধ উভয় মিলে দ ধ হয় তারপর তদর পরে যদি ট ঠ থাকে তদ স্থানে হবে ট তারপর তদর পরে যদি ড ড থাকে তদ স্থানে হবে ড এরপরে দেখো এরপরে রুল দেখো মূর্ধন্যস্বর পর মনে রাখতে হবে মূর্ধন্যস্বর পর ত থ থাকলে মূর্ধন্যস্বর পর কি থাকলে ত অথবা থ থাকলে মূর্ধন্যস্বর স্থানে হবে মূর্ধন্যস্বর পর ত থ থাকলে হবে মনে রাখতে হবে মূর্ধন্যস্বর পরে ত থ থাকলে ত স্থানে মূর্ধন্যস্বর পরে ত থ থাকলে ত স্থানে হবে ট মূর্ধন্যস্বর পরে ত থ থাকলে ত স্থানে হবে ট এবং থ স্থানে হবে ঠ মনে রাখতে হবে মূর্ধন্যস্বর পরে ত থ থাকলে ত স্থানে হবে ট এবং থ স্থানে হবে ঠ দেখো যেমন বৃষ বরিকার মূর্ধন্যস্ব বৃষ যুক্তি তাহলে কি হবে বলো মূর্ধন্যস্বর পরে ত আছে তাহলে ত স্থানে কি হবে মূর্ধন্যস্বর পরে ত থ থাকলে ত স্থানে হবে ট থ স্থানে হবে ঠ তাহলে ত স্থানে কি হবে ট তাহলে লিখে গেল বৃষ বরিকা মূর্ধন্যস্ব টয় সংযুক্ত রস্যিকার বুঝতে পারলাম বৃষ্টি তারপর তাহলে মূর্ধন্যস্বর পরে থ থাকলে কি হবে বলছি ঠ যেভাবে দেখো যেমন শস মূর্ধন্যস্ব শস যোগ থ শস যোগ থ কি হবে তাহলে থ স্থানে কি হবে ঠ তাহলে শস যোগ থ মানে ষষ্ঠ মূর্ধন্যস্ব হয় সংযুক্ত বুঝছি এই হলো মূর্ধন্যস্বর নিয়মটা মনে রাখবে সবসময় মনে রাখবে মূর্ধন্যস্বর পরে ত থাকলে ব্যঞ্জন সন্ধিতে এগুলি কিন্তু ব্যঞ্জন সন্ধিতে এই রুলসগুলি যেগুলি আলোচনা করছে ব্যঞ্জন সন্ধিতে মূর্ধন্যস্বর পরে ত থ থাকলে ত স্থানে হবে ট এবং থ স্থানে হবে ঠ তারপরে রুল মনে রাখতে হবে প্রথম বর্গের পর যদি নম থাকে তাহলে প্রথম বর্গ
প্রথম বর্গের পর প্লাস দন্তন অথবা ম থাকলে, যে কোনো একটা থাকলে মনে রাখতে হবে, প্রথম বর্গের পর ন অথবা ম, দন্তন অথবা ম থাকলে প্রথম বর্গের স্থানে, মনে রাখতে হবে, প্রথম বর্গের পর ন ম থাকলে প্রথম বর্গের স্থানে সেই বর্গের পঞ্চম বর্গ হবে। প্রথম বর্গের পর ন ম থাকলে প্রথম বর্গের স্থানে কি হবে? সেই বর্গের পঞ্চম বর্গ হবে, মনে রাখবে। প্রথম বর্গের পর যদি কি থাকে? ন ম থাকে। ন ম থাকলে প্রথম বর্গের স্থানে সেই বর্গের, অর্থাৎ প্রথম বর্গটা যে বর্গ হবে সেই বর্গের পঞ্চম বর্গ হবে। তোমাদের চারটা দিয়েছি, চারটে প্রথমে দেওয়া আছে, মিলিয়ে নেবে। প্রথম বর্গের পর এবার প্রথম বর্গ কি কি হতে পারে? ক, চ হতে পারে, ট হতে পারে, ত হতে পারে, প হতে পারে, এই 5টা বর্গ। এই প্রথম বর্গের পর দন্তন থাকুক, ম থাকুক, প্রথম বর্গের স্থানে কি হবে? পঞ্চম বর্গ হবে। যেমন দেখো, যেমন বর্গীয় যোগ খণ্ডত, জগৎ যোগ নাথ। তাহলে দেখো, জগৎ খণ্ডত মানে তো আমি তো প্রথমে লিখেছি খণ্ডত মানে হসন্তবিহীন ত, তাহলে জগৎ ত, জগৎ ত এর পরে কি আছে? ন আছে। তাহলে ত এর পঞ্চম বর্গ কি? ত এর পঞ্চম বর্গ দেখো দন্তন। ত এর পঞ্চম বর্গ ত, থ, দ, দ, দন্তন। কেন? প্রথম বর্গের পরে ন আছে এখানে, তাহলে প্রথম বর্গ স্থানে কি হবে? পঞ্চম বর্গ। ত এর পঞ্চম বর্গ দন্তন। তাহলে জগন্নাথ বর্গীয় যোগ দন্তন। প্রথম দন্তনটা কোথা থেকে এসেছে? ত এর পরিবর্তে, আর পরের দন্তন আকার ত। বুঝতে পারলাম? এবার তারপরে দেখো, যেমন মৃৎ যোগ ময়। তাহলে দেখো, মৃৎ যোগ ময়, তাহলে ত আছে এখানে, তর পরে কি আছে? ম আছে। তাহলে ত এর পঞ্চম বর্গ কি হবে? দন্তন, মৃন্ময়, মরিকা, দন্তন, ময় সংযুক্ত অন্তস্থ। মনে রাখবে, এই রুলসটা ভালো করে মনে রাখবে। প্রথম বর্গের পরে যদি ন ম থাকে প্রথম বর্গের স্থানে সেই বর্গের পঞ্চম বর্গ হবে। তারপর মনে রাখো, মর পরে যদি কি থাকে? মর পরে জ, র, ল, ব, হ, তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব। তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব থাকলে মনে রাখতে হবে। মর পরে কিগুলি থাকলে? মর পরে জ থাকতে পারে, র থাকতে পারে, ল থাকতে পারে, ব থাকতে পারে, হ থাকতে পারে, তালব্যস্ব থাকতে পারে, মূর্ধন্যস্ব থাকতে পারে, দন্তস্ব থাকতে পারে। যদি মর পরে জ, র, ল, ব, হ, তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব থাকে, ম স্থানে অনুস্বার হবে। ম স্থানে কি হবে? ম স্থানে অনুস্বার হবে। এটা হলো অনুস্বার। অদন্ত নরস্বকার, দন্তস্ব বসনযুক্ত আকার, অন্তঃস্থ। উচ্চারণটা সঠিকভাবে করবে। অনুস্বার। মর পরে যদি জ, র, ল, ব, হ, তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব থাকে, ম স্থানে অনুস্বার হবে। কিভাবে দেখো, সংযোগবাদ। দেখো, মর পরে কি আছে? ব আছে। তাহলে ম স্থানে কি হবে? অনুস্বার। ম স্থানে কি হবে? অনুস্বার। সংবাদ, ঠিক আছে? তাহলে ম স্থানে কি হবে? অনুস্বার। তারপর দেখো, যেমন দেখো, সংযোগ সার কি হবে? মর পরে কি আছে? দন্তস্ব আছে রুলে, তাহলে ম স্থানে অনুস্বার। সংসার, দন্তস্ব অনুস্বার, দন্তস্ব আকার অন্তঃস্থ। মনে রাখবে, এটা কিন্তু উচ্চারণ করতে হবে সম।
এটা যদি আমি যদি সম উচ্চারণ করি তাহলে কিন্তু ভুল হবে। এটা সম, কেন সম? কারণ মর পরে স্বরধ্বনির সাউন্ড উচ্চারণ হচ্ছে না। যদি মর পরে স্বরধ্বনির সাউন্ড উচ্চারণ হতো এখানে সম যদি বলতাম তাহলে কিন্তু হসন্ত দিতে হতো না, মনে রাখবে। তাহলে রুলসটা হলো মর পরে জ, র, ল, ব, হ তালব্যস্ব মূর্ধন্যস্ব দন্তস্ব থাকলে মস্থানে অনুস্বার হবে। তারপরে দেখো মর দুইটি নিয়ম। আমরা মূর্ধন্যস্বর একটা নিয়ম পেয়েছি, মনে রাখবে। প্রথম নিয়মটা আলাদা, তারপরেগুলি তদন নিয়ম। এরপরে আরেকটা নিয়ম পেয়েছি, প্রথম বর্গের পরে যদি ন ম থাকে তাহলে প্রথম বর্গ স্থানে সেই বর্গের পঞ্চম বর্গ হবে। এবার হলো মর পরে যদি স্পর্শ বর্ণ থাকে, স্পর্শ বর্ণ মানে ক থেকে ম পর্যন্ত যে কোনো একটা, মর পরে স্পর্শ বর্ণ থাকে, মর পরে স্পর্শ বর্ণ থাকে, তাহলে মনে রাখতে হবে মর পরে যদি স্পর্শ বর্ণ লিখে রাখে হবে আবার ক থেকে ম পর্যন্ত যে কোনো একটা বর্ণ মর পরে স্পর্শ বর্ণ থাকলে তাহলে ম স্থানে মর স্থানে অনুস্বার হবে, অথবা ময়ের পরে যে বর্গ থাকে সে বর্গের পঞ্চম বর্গ ময় স্থানে হবে। আবারও বলি, মর পরে স্পর্শবর্ণ থাকলে ম স্থানে অনুস্বার হবে, অথবা ময়ের পরে যে স্পর্শবর্ণটি থাকবে তার পঞ্চম বর্গ হবে ময় স্থানে, অথবা যে বর্গটি পরে থাকবে তার পঞ্চম বর্গ হবে ম স্থানে। এটা ভালো করে বুঝে নাও। মর পরে স্পর্শবর্ণ থাকলে অর্থাৎ ক থেকে ম পর্যন্ত যে কোনো একটি বর্ণ, তাহলে ম স্থানে কি হবে? অনুস্বার হবে, অথবা যে বর্গটি পরে থাকে তার পঞ্চম বর্গ হবে ম স্থানে তার পঞ্চম বর্গ। দেখো আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তবে মনে রাখতে হবে এখানে এই রুলের ক্ষেত্রে বেশিরভাগ পঞ্চম বর্গটাই হবে। অনুস্বার যদি 2% হয়, 98% হবে পঞ্চম বর্গ। কিরকম দেখো, যেমন সংযোগীত কি হবে? সংযোগীত মর পরে গ স্পর্শবর্ণ অর্থাৎ তৃতীয় বর্গ, যে ক থেকে ম পর্যন্ত গ মর পরে গ আছে, তাহলে ম স্থানে অনুস্বারও হবে, অথবা গ এর পঞ্চম বর্গ হবে। দেখো সংযোগীত সঙ্গীত দন্তস্ব অনুস্বার কয় দীর্ঘিকার ত, সংযোগ গীত সঙ্গীত ম স্থানে কি হয়েছে? অনুস্বার। সঙ্গীত এভাবেও লেখা যায়, আবার দন্তস্ব ও গয় সংযুক্ত দীর্ঘিকার ত এভাবেও লেখা যায়, দুইটাই সঠিক। কেন? দেখো গয়ের পঞ্চম বর্গ কি? ক খ গ ঘ ও, তাহলে গয়ের পঞ্চম বর্গ কোনটা? গয়ের পঞ্চম বর্গ হলো উম নাম্বার ও হয়, তাহলে ময়ের স্থানে কি হবে? ও লিখেছি, আগে ময়ের স্থানে অনুস্বার, বুঝেছ? তারপর যেমন সংযোগ কল্প, দেখো সংযোগ কল্প কি হবে? মর পরে ক আছে, সংযোগ কল্প লেখ, কল্প কি হবে? মর পরে ক আছে, তাহলে ম স্পর্শবর্ণ, তাহলে ম স্থানে অনুস্বার হবে প্রথম, সংকল্প দন্তস অনুস্বার ক লয় প সংযুক্ত সংকল্প লিখলাম। তারপর মর পরে ক আছে, ক এর পঞ্চম বর্গ কি? ও, ক খ গ ঘ ও, তাহলে এবার সংকল্প এইভাবে বানান লিখলো, এটাও সঠিক এটাও সঠিক, ক সংযুক্ত লয় প সংযুক্ত, মনে রাখবে। তারপর তাহলে আমাদের ব্যঞ্জন সন্ধি আমি দুইটা
টু পার্টে ক্লাস করাবো। আজকে প্রথম পার্টের ক্লাস। এই রুলসগুলি সবাই ভালো করে দেখবে। আরেকটা পার্টে আমি বাকি কয়েকটা রুল ছিল সেই রুলের ক্লাসগুলো করে দেব। তোমরা রুলসগুলি ভালো করে বুঝবে। ধন্যবাদ সবাইকে।